বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটি উল্কার জীবন সত্যি সংক্ষিপ্ত, যা হঠাৎ একটি আলো নিয়ে আসে এবং তারপর আকাশ ও পৃথিবী আলোকিত করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। কারো কারো কাছে এটি কেবল একটি জাদুকরী আলো, কারণ এটি উজ্জ্বল আলো বর্ষণ করে অদৃশ্য হয়ে যায়। তবে অনেকের কাছে, যারা অন্ধকার এবং বিভ্রান্তিতে তাদের পথ খুঁজছেন, তাদের জন্য এটি অল্প সময়ের জন্য একটি এগিয়ে যাওয়ার পথ দেখায়। আমি একটি উল্কাপাতের রূপক নিয়ে এসেছি একটি কারণ আমি যে ব্যক্তিকে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি উল্কার মতো ছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলেন। আপনারা শুনেছেন, ইতিমধ্যেই সেক্রেটারি জেনারেল বলেছেন মাত্র 42 বছর। আমি জানি না এখানে আমাদের কেউ 42 বছরের উপস্থিত আছেন কিনা। আই ডোন্ট ফাইন্ড এনিওয়ান। মাত্র 42 বছর, কিন্তু তার পেছনে এমন কাজ রেখে গেছেন যা একটি জাতির অস্তিত্বের সাথে জড়িত। সুধীমণ্ডলী, 1919 সালের 1 ডিসেম্বর কঠিন শীতের ভোরে জন্মগ্রহণকারী যে শিশুটি এসেছিলেন, তার জাতিসত্তার বুননে একটি অমোঘ ছাপ রাখার জন্য তার নাম রাখা হয়েছিল আব্দুল গনি। এমন একটি নাম যা ঐশ্বর্য এবং উদারতার সাথে প্রতিধ্বনিত হয়। যে প্রভাবশালী জীবন তিনি পরিচালনা করতে চান তা বর্ণনা করেন। তার প্রথম দিন থেকে এটা স্পষ্ট ছিল যে গনি কেবল তার প্রজন্মের জন্য অন্য সদস্য ছিলেন না, বরং একজন জন্মগত নেতা। তার জীবনের গতিপথ তার দেশের ভাগ্যের সাথে জড়িত। একবার চিন্তা করে দেখুন, সেই শীতলায় সেখান থেকে যোগাযোগের ব্যবস্থা ছিল না, দেশের অর্থনৈতিক অবস্থা ছিল একেবারেই শোচনীয়, মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না, অনুন্নত একটা এলাকা, অনুন্নত দেশ, অনুন্নত পরিস্থিতি। সেখান থেকে সেই শিশুটি একটি পর্যায়ে অল্প বয়সে চলে গেলেন চট্টগ্রামে। চিন্তার বিষয়, কিভাবে গেলেন, কেন গেলেন, কে নিয়ে গেল তাকে। সেখান থেকে তারপরে বাকি জীবন যদি পর্যালোচনা করা যায়, একটির পর একটি দেখবেন যে এটা একটা অলৌকিক ব্যাপারের মতো। তিনি যে সংগঠনটি রেখে গেছেন তা ছিল তার দূরদর্শিতার পরিচয় এবং নিষ্ঠার প্রমাণ। এটি কেবল প্রশাসনের কাঠামো নয়, একটি গতিশীল সত্তা ছিল যা জাতীয়তাবাদের আদর্শে স্পন্দিত এবং জাতিকে রক্ষা করার জন্য একটি অটল অঙ্গীকার। এই ধরনের ভিত্তির প্রয়োজনীয়তা সম্পর্কে কেউ পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করার আগে তিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ইট এবং মর্টার স্থাপন করেছিলেন। তার কাজ একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েছিল, যার মূলে সার্বভৌমত্ব এবং স্বনির্ভরতার নীতিগুলো প্রথিত ছিল। প্রিয় সুধীমণ্ডলী, আসুন আমরা নিজের থেকে জাতি পর্যন্ত প্রসারিত বেঁচে থাকার সহজ যুক্তির কথা ভাবি। এমন কেউ আছেন কি যিনি প্রথমে একটি শক্ত প্রাচীর নির্মাণ না করে তার বাড়ি রচনা করেন? একটি জাতির জন্য একটি সেনাবাহিনী হলো সেই প্রাচীর, যা তার শত্রুদের দ্বারা তার থেকে বেঁচে থাকা এবং ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছে। এটি জাতির সার্বভৌমত্ব রক্ষা করে, একটি জাতীয় পতাকা বহনকারী দেশ হয়, এবং সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মেজর গনি। তবুও তার প্রচেষ্টার বিশাল প্রভাব থাকা সত্ত্বেও যারা তার শ্রমের
সুফল কাটাচ্ছেন। তিনি যে প্রতিষ্ঠান এবং আন্দোলন তৈরি করেছিলেন তার সুবিধাভোগীগণ প্রায়শই তার অবদানকে পুরোপুরি স্বীকার করতে নারাজ। সেটার উদাহরণ আজকে কেন শুধু রাওয়া একটি অখ্যাত প্রতিষ্ঠান, রিটায়ার্ড কমিউনিটি, তারাই কেন শুধু মেজর গনিকে স্মরণ করবে? কেন তাকে নিয়ে শুধু রাওয়া চর্চা করে অল্প কয়েকজন অফিসারকে নিয়ে? উনি কি তাই দিয়েছিলেন আমাদেরকে? একবার চিন্তা করে দেখুন, আমরা কত অকৃতজ্ঞ জাতি, কত অকৃতজ্ঞ জাতি। আমরা চিন্তা করি না, আমরা চিন্তার গভীরে যাই না। আমরা দেশ কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কারা এর পিছনে ছিলেন, কিভাবে এই দেশ টিকে থাকবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে টিকিয়ে রাখতে হবে, কারা আমাদের শত্রু, কারা আমাদের বন্ধু, এই চিন্তাই আমাদের মধ্যে নাই। খাও দাও ফুর্তি করো। এটা কি একটা জাতি হতে পারে? এই জাতি কি কখনো শক্তিশালীভাবে সম্মানের সাথে পৃথিবীতে অধিষ্ঠিত হতে পারে? কখনো না। আমি আপনাদের বয়সে অনেকেরই অনেক ছোট, এই যে কথাগুলো বলছি, যে চিন্তার কথাগুলো বলছি, এই চিন্তাগুলো কি আমাদের মনের মধ্যে প্রথিত হতে পারে না? আমরা রিটায়ারমেন্টে যাই, যাওয়ার পরে এমন একটি জীবন বেছে নেই যে আমরা সেই কমফোর্ট জোন ত্যাগ করতে চাই না। সেই কমফোর্ট জোনের বাইরে আমরা কেউ কাজ করলেও তাকে সমর্থন করতে চাই না, তার বিরুদ্ধে লেগে যাই। এই যে আমাদের ক্ষুদ্র মন, ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র চেতনা, পৃথিবীর কোনো দেশে এটা আছে কিনা আমার জানা নেই। সুধীমণ্ডলী, আজকে এই অবহেলিত বাঙালি মুসলিম জাতির যে পরিচয় প্রতিষ্ঠায়, বাঙালির আত্মপুনর্জন্ম, বাঙালির প্রচলিত অপ্রচলিত যুদ্ধে লড়াইয়ের চেতনাকে প্রস্ফুটিত করতে এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে মেজর আব্দুল গনির উৎসর্গ ও অবদান অবিস্মরণীয়। এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে মেজর গনি বাঙালি জাতির পথ প্রদর্শক নক্ষত্র হিসেবে আবির্ভূত হন, যখন সদ্য উত্থিত দেশের নেতৃত্ব রাজনৈতিক বিষয়গুলো নিয়েই ব্যস্ত ছিলেন। দেশের প্রতিরক্ষার বিষয়টি সরকারের রাজনৈতিক এজেন্ডায় ছিল না। এটা গভীরভাবে আপনাদের চিন্তা করতে হবে। আপনাদেরকে সেই ইতিহাসের রোমন্থন করতে হবে, সেই ইতিহাসের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে হবে। না হলে কখনো অতীত ইতিহাস না জেনে একটি জাতি কখনো সম্যক পানে সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। অবশ্যই তাদের ভুল পথে যেতে হবে যদি তারা অতীতকে না জানে। 1947 সালে দেশভাগের পর রাজনীতিবিদগণের মধ্যে বাহিনী গড়ার মতো কোনো এজেন্ডাই ছিল না। থাকলেও কোত্থেকে লোক পাওয়া যাবে, যোগ্য লোক কোত্থেকে আসবে, সেই চিন্তা বিবেচনা করে তারা এই নিয়মিত বাহিনী গঠন করার চিন্তাও করেন নাই। আপনারা যদি সেই 1947 সালে ফিরে যান, তখন তো এই দেশের নাম ইস্ট বেঙ্গল হয় নাই, ইস্ট পাকিস্তান হয়নি। ডোমিনিয়ন হিসেবে, ব্রিটিশ ডোমিনিয়ন হিসেবে সেই পূর্ব বাংলা, ইংরেজিতে যাকে ইস্ট বেঙ্গল বলা হতো, সেই ইস্ট বেঙ্গলে চলে যান তো 47 সালে। আপনার দাদার কাছে হয়তো শুনেছেন সেই সময়ে এলাকায় পুরো থানা জুড়ে কয়জন শিক্ষিত লোক ছিল? একবার চিন্তা করে দেখুন, কয়জন ডাক্তার ছিল, কয়জন ইঞ্জিনিয়ার ছিল। তৎকালীন ইস্ট বেঙ্গলে একটি সেনাবাহিনী ছিল কিনা, একটি পুলিশ বাহিনী ছিল কিনা, কয়েকজন সেক্রেটারি ছিল কিনা দেশ পরিচালনা করার জন্য? কয়টা শিক্ষা প্রতিষ্ঠান ছিল? একটা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা মাত্র, তাও প্রতিষ্ঠিত করেছিলেন নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে, এবং সেটা প্রতিষ্ঠিত করতে গিয়ে চরম বিরোধিতা যারা করেছিলেন তারাই ছিল সেটার দখলদার, তারাই ছিল সেটার ভোক্তা। সেই ইউনিভার্সিটিতে যারা বিরোধিতা করেছে তারাই পড়েছে, মুসলমান বাঙালিদের সেখানে স্থান ছিল না। এটিকে আমরা জানি না। দেখুন, সেই সময়ে একটা রেজিমেন্ট গঠন করার জন্য কোনো সৈনিক খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেজর গনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সেই লোকটি সৈনিক সংগ্রহ করেছেন। আজকে সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মহিরূপে আবির্ভূত হলো এবং দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিলেন তারা। আমরা অবিস্মরণীয় অবদান নয়, এটা নেতৃত্ব দিয়েছিলেন। আজকে কর্নেল অলি আহমদ এখানে বসে আছেন। কর্নেল অলি আহমদ বলুক, যদি সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, 5টা ব্যাটালিয়ান,
বাংলাদেশ কিয়ামত পর্যন্ত স্বাধীন সত্তা নিয়ে আবির্ভূত হতে পারত না, অন্তত আমার গবেষণা এটা বলে। এবং এই কথাটা শুধু আমি বলিনি, বিশ্বের যারা যুদ্ধবিদ্যা নিয়ে চিন্তা করেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করেন, সেই ধরনের একজন ইহুদি জেনারেল জ্যাকব, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়ান বাহিনীর স্টাফ অফিসার ছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে এসে 111-এর পরে যে had there not been East Bengal Regiment, বাংলাদেশ would never be independent। সেই কথাটা কি আমরা জানি? তিনি বলেছিলেন। আজকে সেই ভূমিকা আমরা একবার চিন্তাও করে দেখিনি। আমরা খুব সাজ রবে আমরা 21শে নভেম্বর পালন করব, 26শে মার্চ পালন করব, আমরা 16ই ডিসেম্বর পালন করব। আমরা ভুলে যাই সেই ব্যক্তিত্বের কথা, যে ব্যক্তি এটা সূচনা করেছিলেন। বেঙ্গল রেজিমেন্ট গড়ে তোলার যে সাহসিকতা তিনি দেখিয়েছিলেন এবং বাঙালি জাতিসত্তার বাতিঘর হিসেবে দুর্বিদ্ধ দুর্গ গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন, যার দীপ্তি আজও আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত এবং সর্বদা জ্বলছে জাতির ইতিহাস। এই ধরনের প্রচেষ্টা এবং অবদানকে কখনো মুছে ফেলা যায় না। শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবেই নয়, নির্ভীক ও নিরঙ্কুশ জনতার সোচ্চার কণ্ঠ হিসেবে তার কৃতিত্ব আজ ইতিহাস এবং বিজয়ের ঐতিহাসিক স্মৃতি চিহ্ন। জাতির মুখে তার প্রতিফলন সর্বদাই ফুটে থাকবে। 15 ফেব্রুয়ারি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। আজকে 1948 সালের 15ই ফেব্রুয়ারি এই দিনে বাংলা মায়ের সন্তানদের নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে যে একটি পদাতিক বাহিনী গঠিত হয়, শত বাধা বিপত্তির মুখেও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা সৌম্য শক্তি, ক্ষিপ্রতা, বীরত্ব, দক্ষতার পরিচয় দিয়ে গৌরব অর্জন করেছেন। সকল কঠিন প্রতিকূল অবস্থার মধ্যেও এই রেজিমেন্টের মাথা চির উন্নত রেখেছেন। হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন। সুধীমণ্ডলী, আজকে আমরা কত স্থানে কত স্মৃতিচিহ্ন নির্মাণ করি, মূর্তি নির্মাণ করি, কত আবার মূর্তি বললে অনেকে কষ্ট পান, সেটাকে বলা হয় কি জানি, একটা সুন্দর নাম দিয়েছে তারা, সেটা বলতে হয়। আজকে যেই জায়গাটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গাটা কি আমরা চিহ্নিত করতে পেরেছি? যেখানে তৎকালীন পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্যদের সহ তৎকালীন গভর্নর জেনারেল এবং তৎকালীন ইস্টার্ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান যেই জায়গাটাই প্যারেড হয়েছিল, সেই জায়গাটা কি আমরা চিহ্নিত করতে পেরেছি? যদি এটা কোনো ক্ষেত্রে অন্য কেউ হতো, তাহলে দেখা যেত সেখানে একটা একটা আকাশচুম্বী একটা মূর্তি তৈরি করে ফেলেছিলাম। আমরা তা করিনি, করতে পারিনি, কেননা আমাদের সেই অনুভূতি কেন নাই জানেন? মেজর গনি ছিলেন আপাদমস্তক একজন আল্লাহর গোলাম। তিনি আল্লাহকে ভয় করতেন, তিনি পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করতেন এবং তিনি বুঝেছিলেন সেই সময়ে যে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া এই দেশ কখনো চলতে পারে না। কেননা এখানে 93% লোক হলো মুসলমান। এবং এটা কেন বললাম, আপনি যদি তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা বিশ্লেষণ করেন, ইভেন পার্লামেন্টে খুব স্বল্প সময়ের জন্য 1954 সালে এই পার্লামেন্ট ভবনে প্রত্যেকটা বক্তৃতার প্রতিটি লাইন বিশ্লেষণ করেন, আপনি দেখবেন তিনি কি বলেছিলেন। আমরা সেটার জন্য তাকে অবজ্ঞা করি, তাকে আমরা আজকে সচেতন নই এই ব্যাপারে। আবার উনি যদি নাচ গান এবং আধুনিক জীবন যাপন করার জন্য অভ্যস্ত হতেন এবং সেটা করতেন, তাহলে কিন্তু আজকে তাকে আমরা মাথার উপরে করে রাখতাম। সুধীমণ্ডলী, মেজর মোহাম্মদ আব্দুল গনি ধূমকেতুর মতো বাংলার আকাশে আবির্ভূত হয়েছিলেন। ক্ষণজন্মা এ নির্ভীক পুরুষ, সামরিক অফিসার, রাজনৈতিক ব্যক্তিত্ব, মাত্র 42 বছর এ নশ্বর দুনিয়া বেঁচেছিলেন। 1957 সালের 29, 30 ও 31 অক্টোবর 3 দিন ব্যাপী বিশ্ব প্রাক্তন সৈনিক সংস্থা ওয়ার্ল্ড ভেটারান সোলজার্স কনফারেন্স কর্তৃক আয়োজিত সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে যোগদান করে ফ্রাঙ্কফুর্টে গমন করেন। এই সম্মেলনে বিশ্ব মানবতার মুক্তি ও শান্তিপূর্ণ পৃথিবীর জন্য তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উদ্দীপনামূলক, উত্তেজনাপূর্ণ ও জ্বালাময়ী ভাষণ প্রদান করেন। এক পর্যায়ে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং 12 নভেম্বর মধ্যরাতে 1997 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে আজকে শুয়ে আছেন
সেই কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে। চলে গেলেন মেজর গনি, কিন্তু রয়ে গেল তার সৃষ্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশ। এই জন্য আমি একটা বই আজকে মোড়ক উন্মোচনিত হবে, সেই বইয়ের নিচে আমি একটা সিম্বলিক দিয়েছি, আপনারা দেখবেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে বাংলাদেশ। এটা আপনারা লক্ষ্য করলে দেখবেন একজন মানুষের প্রচণ্ড ও উদ্যম মেধাশক্তি, ইচ্ছাশক্তি, কাজ করার তীব্র স্পৃহা, নির্ভীক ও তেজস্বী মনোভাব এবং সর্বোপরি শক্তিশালী ইমানি শক্তি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরতা থাকলে স্বল্প সময়ে হলেও যে কোনো অসাধ্যকে সাধন করা সম্ভব হয়। মেজর মোহাম্মদ আব্দুল গনি হলেন এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সামরিক বাহিনীতে উচ্চ পদে আসীন হতে পারেননি, না পারলেও তার মাধ্যমে যে অসাধারণ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কাজটি সাধিত হয়েছিল তা বাঙালি মুসলমানদের জন্য ছিল অত্যন্ত সম্মান, গৌরব ও উচ্চ মর্যাদার এবং জগতের বুকে চির উন্নতম শির রেখে বেঁচে থাকার বিষয়। তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এ জাতির বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম দেশ সৃষ্টির নিমিত্তে যুদ্ধ করা ও তা রক্ষা করার জন্য একদল তাজা জীবন্ত আত্মত্যাগী জানবাজ সংগ্রামী বীর সেনানীর রেজিমেন্ট সৃষ্টি করা। তাই তার জীবন ইতিহাস তাজা জীবন্ত শ্রম মহান হয়ে বাংলাদেশের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে চির উজ্জ্বল ও উদ্ভাসিত করে রাখবে এবং তার মতো সৎ, তেজস্বী, নির্ভীক, সংগ্রামী নিখাত দেশপ্রেমিক নেতার জীবনাদর্শ এদেশের যুব সমাজের জন্য চিরকাল অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। মেজর গনি একটি চেতনা ও প্রেরণার নাম, বাঙালি জাতির সমরসত্তা বিকাশের ইতিহাসে অগ্নিঝরা নাম। বাংলাদেশ যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবে, মেজর মোহাম্মদ আব্দুল গনি ততদিন এর আকাশে ধ্রুবতারার মতো চির উজ্জ্বল নক্ষত্র ও ভাস্বর হয়ে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তাই তো বলা যায় মেজর মোহাম্মদ আব্দুল গনি একটি জীবন, একটি ইতিহাস। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।